বসনিয়ার ভেলিকা ক্লাদুসা থেকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুদের। আমি আরাফাতুল ইসলাম এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন আমার সহকর্মী অনুপম দেব কানুনগ। আপনারা জানেন গতকালকেই আমরা এখান থেকে একটি ভিডিও করেছিলাম যে এখানের একটি জঙ্গলে কয়েকশো বাংলাদেশি শরণার্থী রয়েছেন। তারা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের আশায় বসনিয়া অবধি আসতে পেরেছেন, কিন্তু এখান থেকে আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঢুকতে পারছেন না, কারণ ইউরোপীয় ইউনিয়নের যে বহিঃসীমান্ত সেখানে বেশ কঠোর অবস্থান নিয়েছে ক্রোয়েশিয়া পুলিশ এবং অন্যান্য সীমান্ত কর্তৃপক্ষ। তো গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে খুব অবর্ণনীয় দুর্ভোগে আছেন তারা, জঙ্গলের মধ্যে তারা থাকতে পারছেন না, তারা যেখানে থাকেন সেখানে কোনো পানি নেই। 2 ডিগ্রি তাপমাত্রায় আজকে সকালে আমরা দেখেছি তারা ঘুমাচ্ছিলেন একেবারে মানে প্লাস্টিকের তাঁবুর মধ্যে, খুবই বাজে অবস্থা যেটা বলা যায়। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে গতকালকে আমরা এই রিপোর্ট করেছি এবং অনেক মানুষ সেটা দেখেছেন, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আইওএম এখানে হাজির হয়েছে এই ক্যাম্পে, এবং সেখানে প্রায় আইওএম বলছে যে 600 মানুষকে, যারা শরণার্থী এখানে আছেন সবাই বাংলাদেশি, তাদেরকে বিনামূল্যে এখানে স্লিপিং ব্যাগ দেয়া হবে এবং খাবার দেয়া হবে, এবং তারা সেগুলো নিয়ে বিতরণ করতে শুরু করেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুজনকে, তারা এখানে এসেছেন। হ্যালো হ্যালো। কিছু অন্য দেশের শরণার্থী আছে, কিন্তু তাদেরকে খুব দুর্লভ আর কি। আমরা গত কালকে এখানে এসেছি তখনও দেখিনি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, আমি একটু তার সঙ্গে কথা বলি। হ্যালো, কি নাম আপনার? আব্দুল হান্নান। এই যে লাইনে দাঁড়ালেন কারণ কি? স্লিপিং ব্যাগ অথবা সাবান এগুলা দিবে। আচ্ছা, তো এরকম স্লিপিং ব্যাগ কি আগে আপনারা পেয়েছেন এখানে? না, এখানে আর পাইনি। মানে এই প্রথম এখানে এরকম সহায়তা করা হচ্ছে? হ্যাঁ, প্রথম প্রথম। আচ্ছা, তো এটার কারণ কি মনে হয় আপনার? অনেক ধন্যবাদ, ভালো। আচ্ছা, আপনার কি নাম একটু বলবেন? জাভেদ হোসেন। ইয়েস। তো একজন বলছিলেন যে এরকম সহায়তা আপনারা আগে কখনো পাননি আর কি। তো আপনারা তো অনেকদিন ধরে এখানে আছেন, তো কিভাবে আসলে এটা সম্ভব কোন রকম সহায়তা ছাড়া এরকম জঙ্গলের মধ্যে থাকা? এটা আপনার আসার কারণে তো এগুলা সম্ভব হয়েছে, নাহলে এর আগে তো এরকম হয়েছে না। দর্শক, কথা বলছিলাম এখানে লাইনে দাঁড়ানো আছে তাদের কয়েকজনের সঙ্গে। আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন জানাতে পারেন আমাদের। পাশাপাশি এই যে বাংলাদেশি শরণার্থীরা এখানে বসনিয়াতে আছেন, তাদের জীবন নিয়েও মানে আপনার যদি প্রশ্ন থাকে কোনো, সেটাও করতে পারেন। আপনি বিষয়টা কিভাবে দেখছেন, যে কেন বাংলাদেশের এত উন্নয়নের পরও এরকম শত শত বাংলাদেশি শরণার্থী তারা বসনিয়ার জঙ্গলে এসে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন? এখানে একজনকে আমি দেখতে পাচ্ছি, তিনি এইমাত্র সহায়তা পেয়েছেন। আমি একটু জিজ্ঞাসা করি তার কাছে। হ্যালো, কি নাম আপনার? কমরুদ্দিন। কমরুদ্দিন, আপনাকে কি কি সহায়তা করলো? স্লিপিং ব্যাগ আর খানা। এই বক্সে কি কি আছে ধারণা নাই। আর এই স্লিপিং ব্যাগ এর আগেও কি আপনি পেয়েছেন? না না না, পাইনি। এই প্রথম আপনাদেরকে এই সহায়তা করা? প্রথম। তো হঠাৎ করে এরকম আপনাদেরকে কেন সহায়তা করছে, ওরা কি জিজ্ঞাসা করেছে? মানে আপনি জিজ্ঞাসা করেছেন ওদেরকে? না, জিজ্ঞাসা করিনি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিপিং ব্যাগ এবং অন্যান্য বক্স নিয়ে এখানে অনেকে এখন যাচ্ছেন, এবং তারা বেশ সন্তুষ্ট মনে হচ্ছে। আমি এবং আমার সহকর্মী অনুপম দেব কানুনগো, আমরা সকালবেলায় এখানে ছিলাম আসলে। আজকে ভোর থেকে খুব 2 ডিগ্রি তাপমাত্রায় তাদের যে মানে এখানে বসবাস, একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা সময় পার করছেন। এখানে অনেকেরই দাবি, তারা মাঝে মাঝে চেষ্টা করেন ক্রোয়েশিয়া সীমান্ত অতিক্রম করে ইটালি এবং পর্তুগালের মতো দেশগুলোতে বিশেষ করে যাওয়ার জন্য। ইটালি, পর্তুগাল, স্পেন এবং ফ্রান্স হচ্ছে তাদের পছন্দের দেশ। নানা জনের নানা কারণ রয়েছে। কেউ বলছেন তারা আর্থিক কারণে উন্নত জীবনের আশায় ইউরোপে ঢুকতে চাচ্ছেন, কেউ বলছেন তাদের রাজনৈতিক আশ্রয় প্রয়োজন, কেউ বলছে তারা তাদের দেশে নিজেকে নিরাপদ মনে করছে না। আমি একটু এখানে একজনের সঙ্গে কথা বলি। কি নাম আপনার? নুরুল ইসলাম। নুরুল ইসলাম, আপনি এই যে বসনিয়াতে কতদিন ধরে আছেন? বিগত 3 মাস হয়ে গেছে। তো কেন, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকালকে আমি এবং আমার সহকর্মী অনুপম দেব কানুনগো গতকালকে থেকে আমরা দেখছি যে এখানে যেই অবস্থায় আপনারা জীবন যাপন করছেন, একটা মানে প্লাস্টিকের তাঁবুর মধ্যে, কোনো রকম আপনাদের কোনো পানি নেই, টয়লেটের ব্যবস্থা নেই, নিয়মিত খাবারের আয়োজন নেই, এমনকি দেশে কথা বলার ব্যবস্থা নেই। এত কষ্ট করে কেন আপনার এই বসনিয়াতে থাকা? আমাদের আইয়া বিপদও পড়ে গেছে, বুঝছেন নি? এখন তো আশ্রয় লইতে হয় গিয়া। মানে আসছেন কেন তাহলে? আইসা বিপদে পড়ছেন সেটা তো বোঝা গেল। বিপদে পড়িয়া তো ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে আসলাম। ইউরোপে কেন আপনার আসতে হবে? এই তো ফ্যামিলি অবৈধভাবে? অবৈধভাবে, মানে আর্থিক অবস্থা খারাপ ছিল লাগিয়া আসছি আগে। আপনি কি জানেন না যে ইউরোপীয় ইউনিয়নে সাধারণত শুধুমাত্র আর্থিক কারণে কাউকে আশ্রয় দেয় না? তাও তো আমার জানা নাই। আপনার দালাল আপনাকে বলেনি যে এখানে আসতে গেলে অনেক সমস্যায় পড়তে পারেন আপনি? জি না, বলে নাই দালালে। ধন্যবাদ আপনাকে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইওএম এর বেশ কিছু কর্মকর্তা রয়েছেন। আমরা আইওএম এর বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, গত কালকে থেকে আমরা আইওএম এর সাথে যোগাযোগ করছি, জাতিসংঘের একটি সংগঠন এটি তো, কিন্তু তারা আসলে কোনোভাবেই যেটা করছেন না সেটা হচ্ছে মানে তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার ব্যাপারে কিছুটা তাদের মধ্যে মানে দ্বিধা রয়েছে আমি বলতে চাই। এবং এখানে একটি ক্যাম্প রয়েছে যেটা আইওএম এর মানে আইওএম সেটা দেখাশোনা করে, সেই ক্যাম্পের মধ্যে আমরা এখন পর্যন্ত ঢুকতে পারিনি। এখানে আমরা দেখছি কিছু সহায়তা করা হচ্ছে। একজন অসুস্থ শরণার্থীকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে এসেছেন তিনিও এখানে, তাকে সম্ভবত ফার্স্ট এইড চিকিৎসা দেয়া হচ্ছে। দর্শক আমি রয়েছি ভেলিকা ক্লাদুসাতে, এটা বসনিয়ার একটি শহর এবং বসনিয়া ক্রোয়েশিয়া সীমান্তের একেবারে কাছে এই শহর। এখানে অনেক দেশের শরণার্থীরা রয়েছেন, তার মধ্যে এই শহরে আমরা দেখছি সবচেয়ে বেশি আসলে বাংলাদেশি শরণার্থী এখানে রয়েছেন এবং তারা নানা কারণে এখানে থাকছেন বলছেন। আমি একটু ওর সাথে কথা বলি। হ্যালো, কি নাম আপনার? মোহাম্মদ শিহাব। শিহাব, গতকালকে তো আপনার সঙ্গে কথা হয়েছিল। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? একটু জখম হয়েছে পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে। কিভাবে জঙ্গলে জখম হলো? গেম আমি ইটালিতে যেতে চেয়েছিলাম, তো হঠাৎ কাঁটা ঢুকে গেছে। আচ্ছা, কাঁটা ঢুকে গেছে জঙ্গলে, মানে আপনি কেউ আপনাকে মারেনি তো? ক্রোয়েশিয়া পুলিশ ডিপোর্ট করার সময় মারছে। ক্রোয়েশিয়া পুলিশ মেরেছে ডিপোর্ট করার সময়, এবং তখন ব্যথা পেয়েছেন না? ব্যথাটা কখন পেলেন? ব্যথা ক্রোয়েশিয়া পুলিশ যখন মেরেছে তখন পেয়েছে। তো এরকম এর আগে কেউ ব্যান্ডেজ করে দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ দিয়েছে। কোথায়? এখানে অনেক এজেন্সি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওরা মাঝে মাঝে এসে মেডিসিন দিয়ে যায় আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আচ্ছা দর্শক, এটা আসলে আমরা দেখতে পাচ্ছি রেড ক্রস, এবং রেড ক্রস এখানে আগেও নাকি যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করেছে বলে তারা বলছে। আমি একটু চেষ্টা করে দেখতে পারি তারা কথা বলবে কিনা, আমি আসলে নিশ্চিত নই। হ্যালো, তারা আসলে কাজ করছেন, কাজটা শেষ করলে আমরা বরং চেষ্টা করে দেখতে পারি। দর্শক, আমরা আরেকটু আপনাদেরকে দেখে না, আমরা রেড ক্রসের বক্তব্য পরে জানার চেষ্টা করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাদা মাইক্রোবাস থেকে আসলে এই যে বিতরণ আপনার স্লিপিং ব্যাগ তাদেরকে দেয়া হচ্ছে বিভিন্ন খাবার দাবারের একটি বক্স, এবং সেগুলো আসছে আসলে ইউরোপীয় ইউনিয়নের লোগো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর উপরে, প্রোভাইডেড বাই ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এটা তাদেরকে দিচ্ছে। হ্যালো, আমি আগে আপনাদেরকে বলেছি আসলে আইওএম কর্তৃপক্ষ কোন রকম বক্তব্য দিতে আগ্রহী নয়। দর্শক, আমরা রয়েছি বসনিয়াতে আমি আরাফাতুল ইসলাম এবং আমার সহকর্মী অনুপম দেব কানুনগো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হঠাৎ করেই মানে গতকালকে আমরা এখানে রিপোর্ট করছিলাম, এখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোন রকম সহায়তা এখানকার শরণার্থীরা পাচ্ছে না। প্রায় 600 শরণার্থী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের জন্য সহায়তা নিয়ে আসা হয়েছে। আসলে মাস্ক পরে কথা বলাটা একটু কষ্টকর, এর জন্য হয়তো আপনারা হয়তো পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটা আমি বুঝতে পারছি না মাঝে মাঝে। এই ভ্যান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে স্লিপিং ব্যাগ দেওয়া হচ্ছে, এবং আমি আইওএম এর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে তো কয়েকশো শরণার্থী রয়েছেন, আপনারা কতজনকে ব্যাগ দেবেন, মানে এরকম সহায়তা করবেন। তিনি বলেছেন যে তারা সবার জন্য নিয়ে আসছে, এবং তাদের হিসেব অনুযায়ী এখানে 600 মানুষ রয়েছে, এবং 600 মানুষের সবাই এই সহায়তা পাবে। এগুলো সব স্লিপিং ব্যাগ, এবং আমি গতকালকে রাতে আমি এবং আমার সহকর্মী অনুপম দেব কারণগো এখানে ছিলাম। আজকে সকালে আমরা দেখেছি আসলে যে এখানে ঘুমানো কত কঠিন ব্যাপার, কোন রকম এই স্লিপিং ব্যাগ বা অন্য কিছু ছাড়া শুধুমাত্র প্লাস্টিক বিছিয়ে ভেজা কর্দমাক্ত জায়গায়
মানে বনের মধ্যে থাকাটা অত্যন্ত কঠিন ব্যাপার। অন্তত তাদের আগামী কিছুদিন ঘুমাতে আসলে সমস্যা হওয়ার কথা নয়, যে স্লিপিং ব্যাগ তারা পাচ্ছেন, পাশাপাশি তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। রেড ক্রসকে আমরা দেখেছি, রেড ক্রস যেখানে আহত যারা হয়েছেন, এবং আমরা গত কয়েকদিন ধরেই আমরা শুনতে পাচ্ছি, গত দুদিন ধরে বিশেষ করে, যে ক্রোয়েশিয়া সীমান্ত পার হতে গিয়ে অনেক শরণার্থী তারা আসলে তাদেরকে খুব নির্মমভাবে পেটানো হয় এবং খুব বাজে ব্যবহার তাদের সঙ্গে করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পার হতে যাচ্ছে, এটা সত্যি, কিন্তু সেরকম পরিস্থিতিতেও এভাবে মানে শরণার্থীদেরকে পেটানো যায় কিনা বা এভাবে শরণার্থীদের নির্যাতন করা যায় কিনা সেটা একটা প্রশ্নের বিষয়, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন কি বলে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আজকে এবং আগামীকালের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পের আসলে সবাই এখানে এসেছেন সহায়তা নেওয়ার জন্য, এবং তারা অত্যন্ত আনন্দিত। তাদেরকে কেউ এটাও বলছেন যে এর আগে কখনো তারা এরকম সহায়তা পাননি, এই প্রথম তাদেরকে সহায়তা করা হচ্ছে IOM এর পক্ষ থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাগ তারা পাচ্ছেন। যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা আসলে এই করোনা পরিস্থিতির মধ্যেও মানে ডয়চে ভ্যালে নানা আয়োজন করে দুজন সাংবাদিক, আমি এবং অনুপম দেব কানুনগো, আমাদেরকে পাঠিয়েছেন এই বসনিয়ায় শরণার্থীদের পরিস্থিতি দেখার জন্য এবং এই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য। তবে এই যে জঙ্গলের মধ্যে যে ক্যাম্প করে শরণার্থীরা থাকছেন, বাংলাদেশি শরণার্থীরা নিজেরাই তাঁবু করে দেশ থেকে নানা উপায়ে অল্প কিছু টাকা এনে সেই ক্যাম্পে, সেই জঙ্গলের মধ্যে ক্যাম্পের জন্য এই সহায়তা তাদেরকে করছে ইউএন এবং ইউএন এর যে সংগঠন, শরণার্থী সংগঠন IOM এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্যাকেট আমরা দেখছি। আমরা কোন একজন শরণার্থীকে অবশ্য অনুরোধ করতে পারি যে তিনি যদি তার প্যাকেটটি একটু খুলে দেখান আমাদের, যে এর মধ্যে কি আছে। না স্লিপিং, হ্যাঁ, খাদ্যটা আমরা একটু দেখতে যাচ্ছিলাম আর কি। খাদ্যটাকে একজনকে, এখানে একজন শরণার্থীকে আমি দেখতে পাচ্ছি। কি নাম আপনার? সুলাইমান। সুলাইমান, কোথা থেকে আসছেন আপনি? লিবিয়া থেকে। এই বক্সের মধ্যে কি আছে একটু দেখাবেন? আরেকজন শরণার্থী আমাদেরকে সহায়তা করছেন। দর্শক, বক্সটি খুলে দেখানোর ব্যাপারে উনি খুলতে থাকুক, এর মধ্যে আমি কথা বলি যে আপনি কিভাবে আসলেন বসনিয়াতে? বাই রোডে লিবিয়া থেকে আসছেন? জি না, লিবিয়াতে কবে আসছিলেন? লিবিয়াতে আসছিলাম ফেব্রুয়ারি 20 তারিখে। এত কষ্ট করে লিবিয়া থেকে বাই রোডে বসনিয়া এখন জঙ্গলে থাকছেন, মানবেতর জীবনযাপন করছেন, কেন? মানে আপনার এই এত ইউরোপীয় ইউনিয়নে আসার আগ্রহটা এত কেন? আসলে বাংলাদেশে আমার ফ্যামিলিটা মধ্যবিত্ত, এর জন্যই আমার ইউরোপে যাওয়ার আশা। আপনি আপনার সঙ্গে কথা বলবো, আমরা একটু দেখি বক্সের মধ্যে কি আছে। টুনা, ওয়াটার, টুনা ফিশ দেখতে পাচ্ছি আমরা, পানি দেখতে পাচ্ছি, বাদাম, ব্রেড, কিসমিস এন্ড চিকেন। আচ্ছা আচ্ছা। চিকেন এগুলাই একই দেয় তারা বেশিরভাগ। তো এই যে খাবারের প্যাকেট, এই প্যাকেট আপনার কদিন যাবে? দুই একদিন। তারপরে আবার কি করবেন? তারপরে তো আবার নিজের টাকা কেনা লাগে। নিজের টাকার বিষয়টা কি আপনি আমাদেরকে একটু বোঝাতে পারেন, যে নিজের টাকা ঠিক কিভাবে আপনারা আনছেন? আমার আব্বু আম্মু খুব কষ্ট করে টাকাগুলো আমাকে দেয়। আপনাদের এখানে তো যোগাযোগের উপায় নেই বলছে, মোবাইলে কথা বলতে পারেন না, কোন রকম বিদ্যুৎ নেই এখানে, তো এই যে যোগাযোগটা, টাকা পাঠানোর, সেই যোগাযোগটা কিভাবে করেন এবং টাকাটা ঠিক কিভাবে আসে একটু বোঝান আমাদেরকে। বিভিন্ন দালালের মাধ্যমে এখানে আসে, আনতে হয়। টাকা পয়সা আনতে অনেক প্রবলেম। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হাবিবুর রহমান। টাকা পয়সা কিভাবে আনেন তাহলে? ওই দালালের মাধ্যমে আনি, অনেক প্রবলেম হয় টাকা পয়সা আনাইতে, কারণ মোবাইল নাই, টেলিফোন নাই। আমরা কুরেশিয়াতে যাই, তারপর ওই মোবাইল রাইখা দেয়, পরে আসি, নানান রকমের প্রবলেমে পড়ে যায়। অনেক দালাল ধরতে হয়, দালাল ধরে তারপর এই টাকা পয়সা আনতে হয়, নানান রকমের প্রবলেম হয়ে যায়। তো 10,000 আনলে আমরা ওইখানে পাই 8,000, ওই রকম অনেক মানে 10,000 টাকা যদি আপনার দেশ থেকে পাঠায় আপনারা পান 8,000 টাকা।
আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে একটু বলেন, এই যে গেম মারা আপনারা যে বলেন যে মানে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা, তো আপনি কয়েকবার করেছেন এই চেষ্টা? আমি 3বার করেছি, অনেক। 3বার আপনি কত টাকা দিয়েছেন এই চেষ্টা করতে? আর 3বারে প্রায় 50,000 মতো খরচ হয়ে গেছে। 50,000 টাকা, মানে 500 ইউরো করে আপনি দিয়েছেন। আর যদি ওখানে যেতে পারতেন তাহলে কত দিতেন? 500 ইউরো খরচ হয়ে গেছে একটা। আর ওখানে যদি পৌঁছাতে পারতেন তাহলে দালালকে কত দিতেন? বাংলাদেশে 4 লাখ টাকা দিতে হয়। 4 লাখ টাকা দিতে হতো, সেটা চুক্তি হচ্ছে আপনাকে আপনার কোন দেশে? ইটালিতে যাওয়ার। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা বুঝতে পারছেন, এই বসনিয়ার জঙ্গলে যারা আছেন তারা আসলে এখান থেকে ইটালি বা ফ্রান্স বা স্পেনের মতো বিভিন্ন দেশে যেতে চাইলে দালালদের মাধ্যমে যেতে হয়, এবং সেই দালালদের দু একজনকে আমরা দেখেছি এই ক্যাম্পে, এবং সেই দালালরা মানে এক এক রকম ব্যবস্থা, সেটা হচ্ছে 2,000 ইউরো থেকে 4,000 ইউরো পর্যন্ত এক একজন শরণার্থী দিতে হয়। কিন্তু এক্ষেত্রে যেটা খেয়াল রাখা হয় সেটা হচ্ছে এই টাকা শুধুমাত্র তখন শরণার্থীরা দেবেন যখন তারা সফলভাবে ওই দেশে পৌঁছাতে পারবেন, অর্থাৎ তার আগ পর্যন্ত ভিন্ন কোনো একটি দেশে এই টাকাটি কোনো একটি জায়গায় জমা থাকে, এবং শরণার্থীরা যখন সফলভাবে যেতে পারেন এইসব দেশগুলোতে, শুধুমাত্র তখন দালালরা সেই টাকাটা পান। এই বিষয়ে আরো প্রতিবেদন, আরো ভিডিও প্রতিবেদন, আরো ছবিঘর আমাদের থাকছে। আমরা পুরো একটি আলাপ, আমাদের বিশেষ পর্ব করব এই বসনিয়ার শরণার্থীদের নিয়ে। সেগুলো দেখতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন, ঠিকানা dw.com/bengali, এবং আমাদের ফেসবুক, টুইটার, ইউটিউবেও পাবেন নানা তথ্য। আপাতত বিদায় নিচ্ছি, আমি আরাফাতুল ইসলাম। শীঘ্রই কথা হবে আবারও, সবাই ভালো থাকবেন। শর্ট মারছে, স্লিপিং ব্যাগে শর্ট মারছে, ওই দিন কত মানুষ